প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ ফাহিমা সুলতানা, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ধনুট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় খতিয়ান। প্রথমেই বলি খতিয়ান কি। লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে তারিখের ক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে হিসাবের শ্রেণীবিন্যাস করে খতিয়ানে স্থানান্তর করা হয়। খতিয়ানকে হিসাবের শ্রেণীবিন্যাসকরণও বলা হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে। তার ভিতরে যেমন আছে ক্রয় বিক্রয়, আয় ব্যয়, বিভিন্ন ধরনের লেনদেন। যেমন ক্রয় জাবেদা থেকে ধারে ক্রয় এবং নগদান বই থেকে নগদ ক্রয় দুইটাকে একত্রিত করার পরে জানা যায় মোট ক্রয় সম্পর্কে। তেমনি বিক্রয়, আয় ব্যয় এগুলোর মোট লেনদেন একই জাতীয়, একই শ্রেণীভুক্ত, একই দলভুক্ত লেনদেনকে একত্রিত করার পর সেই শ্রেণী জাতীয় লেনদেনের মোট পরিমাণ সম্পর্কে জানা সম্ভব হয়। আর এটা জানা সম্ভব হয় একমাত্র খতিয়ানের মাধ্যমে। তাই খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। অনুরূপভাবে হিসাবের কি করা হয়, অনেক সময় প্রতিষ্ঠানের সম্পদ, দায় দেনা, মালিকানা সত্ত্বের পরিমাণ জানার প্রয়োজন হয়। খতিয়ান থেকে মোট সম্পদ, মোট দায় দেনা এবং মালিকানা সত্ত্বের মোট পরিমাণ সম্পর্কে জানা সম্ভব হয়ে থাকে। খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব হয়। প্রতিষ্ঠানের মোট সার্বিক আর্থিক অবস্থা কেমন সেটা জানা সম্ভব একমাত্র খতিয়ানের মাধ্যমে। যার কারণে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় এবং খতিয়ানকে হিসাবের রাজা বলা হয়ে থাকে। খতিয়ান দুইটা ছকে খতিয়ান করা যায়। একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। আজকে আমি তোমাদের সামনে টি ছক নিয়ে খতিয়ানের কিছু লেনদেন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এখানে দেখো লেখা আছে রুমানা এন্টারপ্রাইজের লেনদেন সমূহ খতিয়ানে লিপিবদ্ধ করো এবং উদ্বৃত্ত নির্ণয় করো। টি ছকে কীভাবে খতিয়ান নির্ণয় করা সম্ভব এবং এর উদ্বৃত্ত বা জের নির্ণয় করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। এখানে দেওয়া আছে 2017 সাল আগস্ট 1 তারিখ আছে বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা, 2 তারিখে আছে ঋণ গ্রহণ 30,000 টাকা, 6 তারিখে আছে ব্যাংকে জমাদান 10,000 টাকা, 8 তারিখ পণ্য ফেরত পাওয়া গেল 2,000 টাকা, 12 তারিখ দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা, 15 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা, 20 তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান 4,000 টাকা, 25 তারিখ বিক্রয় 12,000 টাকা। এখন এই লেনদেনগুলোকে আমি খতিয়ানে লিপিবদ্ধ করব। তো তোমরা যারা একটু বেশি বোঝো, মনে মনে যারা জাবেদা করতে পারো তাদের জন্য যেমন বেশি সুবিধাদায়ক। মনে মনে জাবেদা করে নিয়ে সরাসরি খতিয়ান করা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই হয়তো জাবেদা সঠিকভাবে নির্ণয় করতে পারে না, যার কারণে খতিয়ান অনেক সময় ভুল হয়। যদি জাবেদা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হয় তাহলে খতিয়ান ভুল হবে। তাহলে আমি প্রথমেই এটার সংক্ষিপ্ত আকারে জাবেদা করে নিই। জাবেদা করে নিয়ে তারপরে তোমাদেরকে খতিয়ান আমি বুঝাবো যে খতিয়ান কিভাবে করতে হয়। তাহলে প্রথমে এর সংক্ষিপ্তভাবে যদি আমি জাবেদা করি তাহলে এটা হবে 1 তারিখটা হবে বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা। তাহলে যেহেতু বিক্রয় করা হয়েছে তাহলে এর সাথে দেনাদারের সম্পর্ক আছে। তাহলে বাকিতে পণ্য বিক্রয়, তাহলে দেনাদার কি হবে, 1 তারিখের জাবেদা হবে
দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট আমি কিন্তু এখানে সংক্ষেপে জাবেদা দেখাচ্ছি, কারণ খতিয়ান করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি এখানে সংক্ষেপে জাবেদা দেখাচ্ছি। 2 তারিখ আছে ঋণ গ্রহণ। 2 তারিখে জাবেদা কি হবে? ঋণ গ্রহণ। তাহলে ঋণ গ্রহণ করলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। 6 তারিখে আছে ব্যাংকে জমা দান। ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আবার 8 তারিখে আছে পণ্য ফেরত পাওয়া গেল 2000 টাকা, তাহলে বিক্রয় ফেরত। 8 তারিখে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। 15 তারিখ আছে ব্যাংক হতে প্রাপ্তি। 12 তারিখ আছে দেনাদার হতে প্রাপ্তি 6000 টাকা, তাহলে নগদান হিসাব 12 তারিখ, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট। তারপরে আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার আছে 20 তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান। 20 তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 25 তারিখ আছে বিক্রয়। 25 তারিখ বিক্রয়, তাহলে এটা নগদ বিক্রয়। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমি কি করব? জাবেদা শেষ, সংক্ষিপ্ত আকারে আমি জাবেদা শেষ করে দিলাম। এখন কি করব? খতিয়ান করব। প্রথমে কোনটার খতিয়ান করব? নগদান হিসাবের খতিয়ান। এখানে আমার কতগুলো খতিয়ান হবে সেগুলো আমাকে আগে দেখতে হবে। কতগুলো খতিয়ান, প্রত্যেকটা লেনদেনের জন্য, প্রত্যেকটা এন্ট্রির জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে, আলাদা আলাদা শ্রেণীতে ভাগ হবে। যেমন এখানে আছে নগদান একটা হবে, বিক্রয় একটা হবে, দেনাদার একটা হবে, ঋণ একটা হবে, ব্যাংক হিসাব একটা হবে, বিক্রয় ফেরত একটা হবে, উত্তোলন হিসাব একটা হবে, ক্রয় হিসাব একটা হবে, বিক্রয় তো বললামই। এভাবে আমার 7-8টা আলাদা শ্রেণীতে ভাগ করে আমাকে খতিয়ান করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? নগদান হিসাবের খতিয়ান করব। প্রথমে আমি এটা মিশে দেই। প্রথমে আমি নগদান হিসাবের খতিয়ান করব। তাহলে টি ছকে যদি আমি খতিয়ান করি, টি ছকের আমার ছকটা এঁকে নিতে হবে। এটা করব আমি নগদান হিসাব। নগদান হিসাব খতিয়ান। টি ছকে
মোট কলামের সংখ্যা থাকবে, টি ছকে মোট কলামের সংখ্যা থাকবে 8টি। এদিকে থাকবে এবং এদিকে থাকবে। প্রথমে থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নাম্বার, পরিমাণ। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নাম্বার, পরিমাণ। টি ছকে মোট কলামের সংখ্যা হলো 8টি। এখানে থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নাম্বার, পরিমাণ বা টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নাম্বার, পরিমাণ। এখন এর মোট কলামের সংখ্যা হচ্ছে 8টি। 4টা থাকবে ডেবিট এবং 4টা থাকবে ক্রেডিট। তাহলে উপরে আমি বাম পাশে লিখে নিব ডেবিট এবং ডান পাশে লিখে নিব ক্রেডিট। তাহলে মোট কলামের সংখ্যা আমার 8টি। 4টা থাকবে ডেবিট, 4টা থাকবে ক্রেডিট। এখন আমি কোন হিসাব করব? প্রথমে আমি করব কি, নগদান হিসাব। তাহলে আমি যে এর আগে জাবেদাটা করে আসলাম, সেখানে দেখি যে আমার নগদান হিসাব কোথায় কোথায় আছে। সেই হিসাবগুলো আমাকে নগদান হিসাব, শুধু নগদান হিসাবগুলোই আমার এখানে আসবে, অন্য কোনো হিসাব কিন্তু এই ছকে আসবে না। তাহলে আগে দেখি 1 নম্বরে নগদান আছে কিনা। বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা, এটা বাকিতে হয়েছে। এখানে জাবেদা ছিল দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ কথাটা উল্লেখ নাই, যার কারণে এখানে নগদান হিসাব নাই। এটা 1 তারিখটা এখানে আসবে না। এখন আসি 2 তারিখে। 2 তারিখে আছে ঋণ গ্রহণ 30,000 টাকা। এর জাবেদাটা আমি দেখাইলাম। জাবেদায় কি ছিল? ঋণ গ্রহণ, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব কোথায় ছিল? আমি সংক্ষেপে এখানে দেখাই। নগদান হিসাব ডেবিট ছিল এবং ঋণ হিসাব ছিল, ঋণ হিসাব ক্রেডিট ছিল। তাহলে এখানে ছিল নগদান ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। এই 2 তারিখে আমি এর আগে যে জাবেদাটা করাই দিছি সেখানে কিন্তু এরকম ছিল সংক্ষেপে। তাহলে নগদান কোথায় আছে? ডেবিট পাশে আছে। নগদান কোথায় আছে? ডেবিট পাশে। এখানে আমার কলাম আছে 8টি, 4টি আছে ডেবিট, 4টি আছে ক্রেডিট। তাহলে আমার ডেবিট পাশ কোনটুকু? ডেবিট আছে বাম পাশে, ক্রেডিট আছে ডান পাশে। তাহলে এই ডেবিটটুকু আমার কোথায় আছে? এই পাশে আছে। নগদান আছে কোন পাশে? ডেবিট পাশে। তাহলে আমার সেই ডেবিট পাশে আসতে হবে। কত তারিখ ছিল? 2017 সাল। 2017 সাল, তারিখ ছিল 2 আগস্ট, তারিখ ছিল 2 তারিখ। এখন নগদান আছে ডেবিটে, আমি লিখব ডেবিটে। পরিমাণ কত? কত টাকা ছিল? ছিল 30,000 টাকা। এখন যে খতিয়ানের যে এন্ট্রিটা লিখতে হয় সেটা হলো কি, যে নগদান আমি করছি নগদান হিসাব, এখানে আছে নগদান হিসাব। এই নগদানের বিপরীতে যে নামটা আছে আমাকে সেটা লিখতে হবে বিবরণের ঘরে। এটাই হলো খতিয়ান। তাহলে আমি বিবরণের ঘরে কি লিখব? নগদ আছে ডেবিটে, লিখলাম ডেবিটে। এখন নগদানের বিপরীতে কোন নামটা আছে? আছে ঋণ হিসাব। তাহলে এখানে আমি লিখব ঋণ হিসাব। এটাই হলো খতিয়ান। এখন আসি, গেল এটা 2 তারিখ। এখন আসবো 6 তারিখে, ব্যাংকে জমাদান। ব্যাংকে জমাদানের জাবেদা আমি কি দেখাইছি, যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদা ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমার নগদান কোথায় আছে? আমার এই ছকটা তো পুরা নগদান বই। তাহলে এখানে আমার নগদান কোথায় আছে? নগদান আছে কোথায়? ক্রেডিট পাশে। তাহলে এখানেও আমি নগদান কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব। এইটুকু আমার ক্রেডিট পাশ।
এই 4টা কলাম আমার ক্রেডিট পাস। কাজেই আমি এখানেও লিখব 2017 সাল আগস্টের 6 তারিখ। কি লিখব? নগদান আছে কোথায়? ক্রেডিটে। কাজে আমি লিখছি ক্রেডিটে। বিবরণের ঘরে কি লিখব? এর বিপরীত নাম, এই নগদানের বিপরীত নামটা ব্যাংক ব্যাংক হিসাব। কত টাকা আছে? ব্যাংকে জমা দান 10,000 টাকা। টাকার পরিমাণ 10,000। এরপরে আসি কয় তারিখ? 8 তারিখ। পণ্য ফেরত পাওয়া গেল। বিক্রয়কৃত পণ্য, বাকিতে পণ্য বিক্রয় করছিলাম, বিক্রয়কৃত পণ্য নিম্নমানের হওয়ার কারণে বা ফরমাইশ অনুযায়ী না হওয়ার কারণে ফেরত পাঠাইছে। তাহলে পণ্য ফেরত পাওয়া গেল। বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখানকার জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ কথাটা কিন্তু উল্লেখ নাই, এই নগদান হিসাব কিন্তু উল্লেখ নাই, যার কারণে এই তারিখটা এখানে আসবে না। এরপরে আছে 12 তারিখ। দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা। দেনাদার হতে পাওয়া গেল। তাহলে দেনাদার হতে প্রাপ্তি জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হতে প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে কিন্তু আমার নগদান আছে। কোথায় আছে? ডেবিট পাশে আছে। কাজেই আমি এখানেও ডেবিট পাশে লিখব। কত তারিখ লিখব? 12 তারিখ। কি লিখব? নগদানের বিপরীতে যে নামটা আছে দেনাদার, দেনাদার হিসাব কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। এটা শেষ। যেটাতে থাকবে নগদান হিসাব, যে এন্ট্রিটাতে, যে দফাটাতে, যে লেনদেনটাতে নগদান থাকবে শুধু সেটাই এখানে আসবে। কারণ একই শ্রেণীভুক্ত, একই দলভুক্ত বা একই শ্রেণী জাতীয় লেনদেনকে একত্রিত করলেই তবেই সেই শ্রেণীর মোট পরিমাণ সম্পর্কে জানা সম্ভব। এই কারণেই শুধু একই দলভুক্ত বা একই শ্রেণী জাতীয় লেনদেনকে একত্রিত করা। এরপরে আছে 15 তারিখ। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এর জাবেদা কি ছিল? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে নগদান কথাটা উল্লেখ নেই, যার কারণে এটা নগদান বইতে আসবে না। তারপরে আছে 20 তারিখ। পণ্য ক্রয় করে চেক প্রদান। এখানে জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকে প্রদান করা হয়েছে, লেনদেন হয়েছে ব্যাংকের সঙ্গে, যার কারণে এটা ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে নগদান কথাটা উল্লেখ নাই, সেটা এই ছকে যেটা উল্লেখ থাকবে না, যে লেনদেনটা, সেটা আসবে না। তারপরে 25 তারিখ। বিক্রয় 12,000 টাকা। বিক্রয়। তাহলে এখানে জাবেদা কি ছিল? নগদান হিসাব এখানে কি ছিল? নগদান হিসাব নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান আছে ডেবিট পাশে, কাজেই আমাকে ডেবিট পাশে লিখতে হবে। কি লিখতে হবে? নগদের বিপরীত। তাহলে কি আছে? বিক্রয়। তারিখ হচ্ছে 25 তারিখ। বিক্রয় হিসাব, এখানে আমাকে কত টাকা লিখতে হবে? 12,000। 12,000 টাকা লিখলাম। লেখার পরে আমার এখানকার প্রত্যেকটা লেনদেন সম্পর্কে আমার তথ্য নেওয়া শেষ হলো। একই জাতীয় বা একই শ্রেণীভুক্ত লেনদেন আমি একত্রিত করলাম। এখন আমার জানা সম্ভব হবে যে আমার মোট এই মাসে, আগস্ট মাসে মোট নগদ টাকার পরিমাণ কত ছিল বাকিতে এবং নগদে।
মোট কত ছিল। এখন আমি কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করব, লিপিবদ্ধ করলাম, এখন উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করব সেটা আমি এখানে দেখাবো। নগদান হিসাব সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। ডেবিট উদ্বৃত্ত বলতে ডেবিট পাশে যোগফলটা বেশি হবে। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এখানে যোগ করে দেখি কত হয়। 30,000 আর 6,000, 36,000 আর 12,000 কত টাকা হচ্ছে? 6 2 8, 3 আর 1 4, 48,000 টাকা মোট। এই পাশে ডেবিট পাশে হলো আমার মোট 48,000 টাকা। এখানে কিন্তু আমার আছে 10,000 টাকা। তাহলে এই 48,000 টাকা আমি এই পাশে নিয়ে যাই। এটা হলো আমার মোট ডেবিট পাশের যোগফল। ডেবিট পাশের যোগফল আমি ক্রেডিট পাশে নিয়ে গেলাম। ডেবিট পাশে মোট যোগফল হলো আমার 48,000 টাকা। এই 48,000 টাকা আমি ক্রেডিট পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখব কি যে উপরে আমার কত টাকা আছে। তাহলে আমার প্রয়োজন 48,000 টাকার। এখানে জের বের করার সহজ একটা উপায় যে প্রয়োজন 48,000 টাকা, আছে 10,000 টাকা, তাহলে আর বাকি থাকলো কত? তাহলে 48,000 টাকা থেকে 10,000 টাকা আমি মাইনাস করি। মাইনাস করলে কত থাকবে? 38,000 টাকা। আটত্রিশ হাজার টাকা থাকে আমার। তাহলে এই 38,000 টাকা আর এই 10,000 মোট 48,000, এটা আমি ক্লোজ করে দিলাম। এটা আমি কি করব? এটা আমার মাসের শেষ। মাসের শেষে আমার এত টাকা উদ্বৃত্ত। তাহলে এটাকে আমি কি লিখব? মাস শেষে, আগস্ট মাস শেষ হয় 31-এ, আগস্ট 31-এ শেষ হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি 38,000 টাকা। এটা আমার মাসের শেষে সমাপনী উদ্বৃত্ত। এটাই আমি যখন পরবর্তী মাসে নিয়ে যাব, কারণ এই টাকাটাকে আমি এই মাসে শেষ করে দিব না, পরবর্তী মাসের সঙ্গে আমার এই টাকাটা যোগ হবে। কাজেই এটাকে আমি পরবর্তী মাসে নিয়ে আসব। ব্যালেন্স সিডি যে পাশে বের হবে, এখানে যেমন ক্রেডিট পাশে বের হয়েছে, ব্যালেন্স বিডিটা আমি ডেবিট পাশে নিয়ে আসব। আর যদি আমার ব্যালেন্স সিডি ডেবিট পাশে বের হয়, তাহলে আমি ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে নিয়ে যাব। কাজেই আগস্টের পরে কোন মাস হয়? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি। সেপ্টেম্বর মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি আমার কত টাকা হবে? 38,000 টাকা। টাকা। শেষ। এখন আমার নগদান হিসাব ক্লোজ করে দিলাম। শেষ। অনুরূপভাবে একইভাবে কি করা যায়? এখানে নগদান হিসাব শেষ, এখানে আরেকটা আসবে বিক্রয় হিসাব, আরেকটা আসবে ঋণ হিসাব, এখানে আরেকটা আসবে দেনাদার হিসাব, এখানে আসবে ব্যাংক হিসাব, পণ্য বিক্রয় ফেরত হিসাব, এখানে আসবে উত্তোলন হিসাব, এখানে আসবে ক্রয় হিসাব। এভাবে আমার প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদাভাবে দেখাতে হবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত দেখাই দিলাম।
আগামী দিন তোমরা বাড়ির কাজ হিসাবে করবে বিক্রয় হিসাব, দেনাদার হিসাব এবং ব্যাংক হিসাব। এই 3টা হিসাবের টি ছকের খতিয়ান করে আমায় দেখাবে। ধন্যবাদ সবাইকে।